আমার সাথে আপনার ভাই বোনের সম্পর্ক, তাই না মিস্টার রুদ্র শাহরিয়ার? তা আমি আপনার কোন মায়ের পেটের আপন বোন বলুন তো ভাইয়া? রুদ্রের দিকে তাকিয়ে রাগী মুড নিয়ে প্রশ্ন করল অনিমা। বারান্দায় দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন রাত্রে দেখছিল রুদ্র। ঠিক তখনই রুদ্রের রুমে এলো অনিমা। তাকে কোথাও খুঁজে বারান্দায় গিয়ে দেখল রুদ্র এক নজরে আকাশপানে তাকিয়ে আছে। অনিমা মনে মনে বলে উঠল, মহাশয় তাহলে এখানে কুয়াশা বিলাস করছেন, আর আমি তাকে সারা রুম খুঁজেও পেলাম না। আমার এই বোন ডাকার ফল বুঝবেন এবার মিস্টার অসভ্য, বলে শয়তানি হাসি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে রুদ্রের উদ্দেশ্যে রাগী মুড নিয়ে প্রশ্নটি করল অনিমা। অনিমার ডাকে ধ্যানচ্যুত হলো রুদ্র। ঘুরে তাকালো অনিমার দিকে। অনিমার দিকে ফিরে তার এমন রাগী ভাব দেখে মনে মনে হাসল রুদ্র। মনে মনে বিড়বিড়িয়ে বলল, মহাশয়া তো হেভি রেগে আছেন দেখি। দাদুইকে বোন বলে পরিচয় দেওয়াতে এতটা রেগে গেছেন তিনি? মাই গড, আই এম শিওর সি ফিল লাভ উইথ মি, বলে মুচকে হাসি দিল। অনিমা চোখ জোড়া ছোটো ছোটো করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। তাকে মুচকে হাসি দিতে দেখে বলে উঠল, তো ভাইয়া আপনি কি শোকে পাগল হয়ে গেছেন, নাকি ভাইয়া ডাকটা শুনে শিহরিত হয়েছেন, কোনটা? রুদ্র দু কদম এগিয়ে এলো অনিমার দিকে। অনিমাও পিছিয়ে গেল সেই হিসেব করে। রুদ্র ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি ফুলপুরি? রুদ্রের মুখে ফুলপুরি শুনে রাগ হলো অনিমার। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে অভিমানী সুরে বলে উঠল, আমি কোনো ফুলপুরি নই। যদি ফুলপুরি হয়েই থাকি তাহলে আপনার দাদুইয়ের কাছে আপনার বোন বলে পরিচয় দিলেন কেন? তন্নিকে তো ঠিকই ভাইয়ের হবু বউ বলে সম্বোধন করলেন, আমাকেও করলে কি ক্ষতি হতো? অভিমান জন্মেছে অনিমার মনে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। রুদ্র আলতো হেসে তার ফুলপুরিকে নিজের দিকে ফিরালো। অনিমার চোখে চোখ রেখে বলল, ভালোবাসো আমায়? নিজেকে সামলে অনিমা। সে তার এই অনুভূতিকে কোনো কিছুর মাঝে প্রতিফলন ঘটাতে চায় না, কেননা একবার ঠকেছে এই সুপ্ত অনুভূতিকে ভালোবাসায় রূপ দিয়ে। আবারও সে ঠকতে চায় না, কিন্তু এবারে তার এই সুপ্ত অনুভূতিটার মানে সে বুঝতে পারছে না। চোখ জোড়া বন্ধ করে নিল সে। মনে আবারও দুষ্টুমির উদয় হলো অনিমার। সে মুচকি হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ বাসি তো ভালো। আপনি তো আমার ভাই, অহন ভাইয়ের মতন ভাই, তাই না? আপনাকে তো ভাইয়ের মতোই ভালোবাসবো ভাইয়া। অনিমার মুখ থেকে এমন কথা সে আশাই করেনি। সিরিয়াস মুডে এসে সে এমন মজা করবে ভাবতেই পারেনি। তার সব আশায় জল ঢেলে দিল সে। তার ভাবনার মাঝেই অনিমা আবারও বলে উঠল, ভাইকে ভালোবাসা আমার একান্ত করণীয়, তাই আজ থেকে আপনাকেও ভালোবাসবো আমার ভাইয়ের মতন। ঠিক আছে রুদ্র ভাইয়া, বলে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। রুমের বাইরে এসে হাসতে লাগলো মনে মনে। দেখলেন মিস্টার, এই অনিমা সিরিয়াস মুডে এসে আপনাকে নাকানি চুবানি দেবে। সাবাস অনিমা, বলে নাচতে নাচতে তাদের রুমে চলে গেল। এদিকে রুদ্র মাথায় হাত দিয়ে বসে রইল। তাকে অনিমা এমনভাবে সিরিয়াসলি নাকানি চুবানি দিবে সেটা সে ঘূর্ণাক্ষরও টের পায়নি। মনে মনে বিড়বিড়িয়ে বলে উঠল, এই প্রথম তুমি আমায় এমন করলা মিস ফুলপুরি। তোমায়ও আমি দেখে নিচ্ছি মিস। হঠাৎ তার ভাবনার মাঝেই ফোন আসলো। সাথে রিসিভ করলো সেই কলটা। হ্যাঁ আপুই বল। ফোনের ওপাশের মানুষটি বলে উঠল, সব কিছু ঠিক আছে তো? দাদুই কি তোকে চিনতে পারছে? না, তবে দিদুন আর চাচু চিনতে পেরেছে। তবে দিদুনি সবার আগে আমায় চিনতে পেরেছে। আচ্ছা, তাহলে তো ভালো হলো। আর সব কিছু কি তাহলে গুছিয়ে নেব? আমার না এত নাটক আর করতে ইচ্ছে করছে না। কি যা তা বলছিস বলতো আপুই? তুই এখন তুরনের স্ত্রী, তাছাড়া তুইও বলেছিলি তুই সবটা সামলাতে পারবি। আগে সব কিছু ভুলে নতুন করে শুরু করবি তাহলে? হ্যাঁ বলেছি, কিন্তু সে তো আমায় সময়ই দিচ্ছে না। তাছাড়া সে নাকি অন্য কারোতে আসক্ত। সেদিন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিল শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম বলে ডুকরে কেঁদে উঠল ফারিহা। হ্যাঁ, রুদ্ধর বোনই হলো ফারিহা, ফারিহা মোনা। আর বিয়ের দিন নাটকীয়তার মাধ্যমেই তুরন ফারিহার বিয়ে হয়েছিল। হোয়াট? তুরন তোর গায়ে হাত তুলেছে? জাস্ট আমার আসা পর্যন্ত ওয়েট কর, এর একটা না একটা ব্যবস্থা আমি করবই। রাখি এখন, বলে ফোন কেটে দিল রুদ্ধ। রাগে কাঁপছে তার শরীর। তার বোনের গায়ে হাত দেওয়ার ফল তুরনকে হাড়ে হাড়ে টের পেতে হবে। সেটার প্রস্তুতি নেবে তখনই যখন এদিকের একটা ব্যবস্থা সে করতে পারছে। নিস্তব্ধ রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে মনের গহীনে লুকিয়ে রাখা উষ্ণ ভালোবাসা।
রাত মানে চোখটি বুঝে স্মৃতির মোড়ক খোলা। গভীর রাত জানে সময় থেমে থাকার যন্ত্রণা। একটি নির্ঘুম রাত জানে সে হারা শত ভাবনা। রাতের গভীরতা যখন ক্রমশ বেড়ে যায়, চারদিকে নিস্তব্ধতা, আকাশের তারা ছাড়া বাকি সবার ছুটি, ঠিক তখনই সকল স্মৃতির অঙ্কুর ডালপাড়া মেলে। অন্ধকার রাত জাগা যেন রুদ্ধের একটা বহুদিনের পুরনো অভ্যাস, যেন ঘুম ভাঙা পাখি সে। অন্ধকার রাতটাকে সে খুব গভীরভাবে উপভোগ করে। দিনের কর্মব্যস্ততা শেষে যখন রাত নামে, মানুষ তখন বুক ভরা আশা নিয়ে ঘুমিয়ে পড়ে। রুদ্ধ একলা জেগে থাকে, ঘুম ভাঙানো পাখি এসে তার ঘুম বানিয়ে দিয়ে যায়। চারদিক নিশ্চুপ অন্ধকার, জগৎটাকে প্রাণ ভরে দেখে সে। আর জীবনে প্রতিটি অন্ধকার রাত অপেক্ষা করে ধ্রুবতারার জন্য, যখন থেমে যায় জীবনের সমস্ত কোলাহল। রুদ্ধ তার আপুর বলা সমস্ত কথা অহনকে জানিয়ে দিল। এও বলল, তরুণ তার আপুর গায়ে হাত পর্যন্ত তুলেছিল। অহন শুধু চুপ করে শুনে গেল। তার পরিবর্তে রুদ্ধের দিকে তাকে একটা মুচকি হাসি উপহার দিল, যার অর্থ রুদ্ধও বুঝে গেল। রুদ্ধ আর অহন অপেক্ষা করছে ফাহাদ শাহরিয়ারের জন্য। তিনি আসবেন কিছুক্ষণ পর। হঠাৎ কড়া নেড়ে উঠল দরজায়। রুদ্ধ একবার অহনের দিকে তাকালো। অহন তাকে ইশারা বোঝালো যে তার চাচু আসছে হয়তো। অতঃপর অহন নিজেই দরজা খুলে দিল। ফাহাদ শাহরিয়ার ঢুকতে ঢুকতে বললেন, আসলে সকলে ঘুমিয়ে পড়ার অপেক্ষা ছিলাম, তাই আসতে লেট হয়ে গেল। আর রুদ্ধ, বড় মা আমায় বলেছেন তুমি আমাদের বংশের প্রথম পুত্র, আমার একমাত্র ভাইপো, ফারদিনের ছেলে। কতদিন আজ তারে দেখি না। বলে চোখের জল মুছতেন ফাহাদ শাহরিয়ার। চাচু, আমি সব ঠিক করে দেব। তার আগে তোমায় বলতে হবে কে এইসবের মূল মাস্টার মাইন্ড, কে করেছে এইসব। না বাবা, কেউ এইসবের মাস্টার মাইন্ড নয়। এখানে প্রতিশোধের খেলা চলছিল সেদিন, ঘোর প্রতিশোধের খেলা, যেখানে তোমার বাবা নির্দোষ হয়েও আমার দিকে চেয়ে শূন্য মাঠে গোল খেয়েছিল, শুধু আমার জন্যই। ফাহাদ শাহরিয়ারের কথায় বেশ অবাক হলো অহন আর রুদ্ধ। তবে সে প্রশ্নাত্মক দৃষ্টিতে নিক্ষেপ করল তার চাচার উপর। তিনি সেটা বুঝতে পেরে বললেন, আমি জানি তুমি কিছুই বোঝোনি, তবে একটা কথা শুনে রাখো। তোমার বাবার বন্ধু জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কনকই এসব করেছিল। তারাই প্রতিশোধ নিতে চেয়েছিল তোমার বাবার কাছ থেকে। তবে জাফরিনের এই শাহরিয়ার প্যালেসের সম্পত্তির লোভ বেশি ছিল, সেই তার ভাইয়ের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার জন্য সেদিন বলেছিল। এর চেয়ে বেশি কিছু আমি জানি না, তবে জাফরিন কিংবা তার ভাই জাহিদ আলীকে ধরলেই সব কিছু ফাঁস হবে। ওকে চাচু, তোমায় অসংখ্য ধন্যবাদ। এবার দেখবে আসল চালটা রুদ্ধ চালবে কি করে। তুমি এবার যেতে পারো, না হয় চাচিমা আবার সন্দেহ করতে পারে। আচ্ছা তাহলে, সাবধানে করবে সব কিছু। আমি কিন্তু খুব শীঘ্রই আমার ভাইকে দেখতে চাই। যাই তাহলে, বলে চলে গেলেন রুদ্ধের চাচা। তা দেখে অহন বলে উঠল, সব তো শোনাইল। জাহিদ আলীও এখন আমাদেরই কাছে বন্দী, কিন্তু এই তার বোন কি যেন নাম, তারে পাবো কোথায়? সবুর কর ভাই, কারণ সবুরে মেওয়া ফলে, বলে অধরের কোণে হাসিটা ফুটিয়ে তুলল রুদ্ধ। বিচিত্রাপুরের শীতের ক্রান্তিকাল এসেছে রুদ্ধদের বিদায়ী বার্তা। তার আগে সে তার বাবাকে বিচিত্রাপুরে নিয়ে এসেছে। ফারদিন শাহরিয়ার আসতে চায়নি, কিন্তু রুদ্ধ নিজের কথায় অনড় থাকায় তিনি বাধ্যগত চলে এসেছেন তার চিরচেনা সেই গ্রামে, যেখানে কেটেছিল তার শৈশব আর তিক্তময় তরুণ সময়, যেখানে মিশে আছে তার হাজারো স্মৃতি। গ্রামের আঁকাবাঁকা পথ যেন আজ তার বড্ড অচেনা লাগছে। যে পথে একসময় ঘুরে বেড়াতো, আজ সেটার এত পরিবর্তন। রাতের অন্ধকারে সে তার সবচেয়ে কাছের বন্ধু সাইফের বাসায় অবস্থান নিয়েছে, যেটা সবচেয়ে সুরক্ষিত স্থান। এসেছেন বেশ খানিকটা আগেই। তাকে বেশ সাদরে গ্রহণ করেছে সাইফের পরিবারের মানুষেরা। বড্ড বেশি ভালো মানুষ তারা, যেটা বেশ দূরেও নয় শাহরিয়ার প্যালেস থেকে। অতঃপর রাতের খাবারের শেষে এসে রুদ্ধকে ফোন দিলেন। প্রথম রিং হতেই রিসিভ করল সে, সাথে এক ঝাঁক প্রশ্নের সম্মিলন। বাবাই কেমন আছো? ঠিকমতো এসেছ? আসলে এই দিকটা সামলিয়ে উঠতে পারিনি, সরি বাবাই। কুল রুদ্ধ, এত প্রশ্নের ফুলঝুরি কেন তোমার মেয়েদের মতন? আর আমি কি ঠিক মতোই এসেছি। এখন তোমার সাইফ আঙ্কেলের বাসায় আছি। সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। এখন আপাতত রেস্ট নেব। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, আমি এদিকটায় সামলাই। এখনও কিছু কাজ বাকি, সেগুলো শেষ করে নিই। আচ্ছা বেশ, তা তোমার কাজ কত দূর? তোমার দাদু কি সবটা মেনে নিয়েছেন? না, এখনও দাদুকে বলা হয়নি, তবে কালকের মাঝে সব কিছু পরিষ্কার হবে। তুমি টেনশন নিও না। তাহলে ভালোই হলো, তোমার উপর পূর্ণ বিশ্বাস আমার আছে, সো টেনশন নেওয়ার প্রশ্নই আসে না। থ্যাঙ্কস বাবাই। আর মাত্র 2 দিন,
তারপরে আসল অপরাধী ধরা পড়বে। সে কে তা শুনলেও তোমার অবাক লাগবে। জাস্ট ওয়েট এ ফিউ ডেজ। অবাক জীবনে অনেকবার হয়েছি, তবে দেখা যাক সে কে। যে আমায় ফাঁসিয়ে নিজেই চরমদশার শিকার হতে চলেছে, তাকে আমি কিছুতেই ছাড়ব না। তা তো অবশ্যই। আচ্ছা, বেশ অনেক কথা হলো, তুমি এবার রেস্ট নাও। লং জার্নি করে এসেছো, সো ইউ নিড এ রেস্ট। আচ্ছা তাহলে রাখছি, আর যা করবে একদম সাবধানে, ওকে? রেখে দিল ফোন রুদ্ধ। ফারদিন শাহরিয়ার এবার শুয়ে পড়লেন। বেশ জার্নি হয়েছে তার, তাই তিনি সব চিন্তা থেকে মুক্তির উদ্দেশ্যে ঘুমের দেশে পাড়ি জমালেন। খাবার টেবিলে আজ রুদ্ধরা সহ শাহরিয়ার প্যালেসের সকল সদস্যই খেতে বসেছে, একেবারে রাজকীয় ধাঁচে। সকলের খাবার মাঝে রুদ্ধদের উদ্দেশ্যে আফা শাহরিয়ার বলে উঠলেন, সময় তো বেশ ফুরিয়ে এসেছে, তোমরা না হয় আরও কয়েকটা দিন এক্সট্রা থেকে যেও। সকলের দৃষ্টি এখন রুদ্ধ হনের উপর। রুদ্ধ বলে উঠল, না দাদু, আসলে মেডিকেলে যেতে হবে, আর্জেন্ট কয়েকটা মিটিং আছে 4 দিন পর। তাই। তুমি ডাক্তার? কই বললে না তো আমায়। আসলে দাদু সময়ই হয়নি। আর শুধু আমিই নই, অহনও ডাক্তার। অবাক চোখে রুদ্ধের দিকে তাকিয়ে রইল অনিমা, আর অহনের দিকে তন্নি। তারা জানতই না যে রুদ্ধ আর অহন দুজনেই ডাক্তার। আচ্ছা, সমস্যা নেই। তা কখন যাবে বলে ঠিক করেছ? খেতে খেতে প্রশ্নটি করলেন রুদ্ধের দাদুই। এই তো কালই যাব। না, কাল নয়, বরং 2 দিন পরে যাও, কারণ কাল আমার বন্ধু আলী মির্জার মেয়ে কনক আসবে। তাদের সাথে পরিচিত হয়ে যেও। রুদ্ধ আর অহন ফাহমিদা খাতুন আর ফাহাদ শাহরিয়ারের দিকে এক পলক তাকালো। তারাও সম্মতিসূচক মাথা নাড়ালেন। তাই অহন বলে উঠল, ওকে দাদু, আমরা তাহলে 2 দিন পরেই যাচ্ছি। আর রুদ্ধের কোনো সমস্যা নেই, মিটিংটাতেও অ্যাটেন্ড হওয়া যাবে। বেশ, তাহলে তাই হোক বলে খাবার শেষ করে উঠে পড়লেন তিনি। সকলেও খাওয়া শেষ। রুদ্ধ মনে মনে বিড়বিড় করছে, অবশেষে আসছে শাহরিয়ার পরিবারের সবচেয়ে মহাশত্রু, শাহরিয়ার পরিবারের ভাঙার একমাত্রই মূল চক্র। আসুন আসুন মিস মির্জা, তবে আসল কাজ হবে কালই। 1 ঢিলে 2 পাখি তুমি মেরেছ। আমিও সেই কাজ করব যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। আর সেটা না হয় কাল দেখবে দাদুই তুমি, যে তারা তোমার বন্ধু ছিল না, তারা জাত শত্রু ছিল এই শাহরিয়ার পরিবারের। রুদ্ধকে বসে থাকতে দেখে অহন এগিয়ে গেল তার কাছে। কি ভাবছিস? কাল কি হবে সেটাই। পেনিক নিচ্ছিস কেন? কাল দেখবি সব গোছালোভাবেই হবে, যেমনটা করে আমরা প্ল্যান করেছিলাম। সেটা তো বুঝতে পারছি, কিন্তু সবটাই শোনার পর দাদু এর অবস্থা কেমন হবে সেটা টেনশন বেশি হচ্ছে। আঙ্কেল থাকবে সেখানে, সো টেনশন করার কোনো কারণ নেই। আর চল, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। চল, রুমে কথা আছে বলে দুজনেই অহনের রুমের উদ্দেশ্যে চলে গেল। অহন খাটের উপর বসে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় এলো রুদ্ধের ফোন। তার আপুই কল করেছে। রিসিভ করে কানের কাছে নিতেই, হ্যাঁ আপুই বল। ওকে, তুই শিওর? 100% শিওর। তবে খুব নিখুঁতভাবে কাজটা করতে হবে। আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি, সে তোর কাছে দিয়ে দিলাম। দেখ কে কে ছিল। বেশ, তাহলে ঠিক আছে, তুইও কাল এখানে চলে আসবি সবাইকে নিয়ে। ওকে, ঠিকানাটা মেসেজ করে দিস। রেখে দিল ফোন রুদ্ধ। তার মাথায় এখন পুরোই চিন্তামুক্ত। যেটার ভয় সে এতক্ষণ করছিল সেটা তার আপু অনায়াসেই করে দিল। সে ডাটা অন করে ক্লিপটা চালু করলো। অহনও দেখলো সবটাই। তাহলে গুটি এখন সঠিকভাবে চাল দিলেই ছক্কা উঠবে, কিছুর দরকার নেই। কজ জাহিদ আলী এখন বিচিত্রাপুরের মধ্যেই আছে, আর তাকে আমিই আনিয়েছি। কখন করলে এসব? করলাম এক সময়, বলে রহস্যময় হাসি দিল অহনের উদ্দেশ্যে। বোকারামের মতন রুদ্ধের দিকে তাকিয়ে রইল সে। সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিস্তব্ধতায় ঘেরা রাত্রির চন্দ্রবিলাস করছে অনিমা, আর ভাবছে রুদ্ধের কথা। তরুণ তার জীবন থেকে চলে যাওয়াতে কয়েকটা দিন খারাপ লাগলেও কখনও তার ভেতরটা নাড়া দেয়নি। কিন্তু এই কয়েকদিনে তার মনের ভিতরে বেশ সুপ্ত অনুভূতির জন্ম নিয়েছে, তাও সবটাই রুদ্ধময়। সবসময় তার এখন রুদ্ধকে নিয়ে ভাবতে বেশ ভালোই লাগে। আজও তার ব্যতিক্রম নয়। এক মনে আকাশপানে তাকিয়ে নিজের মন কুঠিরে রুদ্ধের ছবি আঁকছে সে জানে না এই অনুভূতিটার নাম সে কী দিবে। ভালোবাসা? তাই হবে। সে হয়তো ভালোবেসে ফেলেছে তার অসভ্যকে, তার অনিরুদ্ধকে। তারই মাঝে এসে উপস্থিত হলো তার কাঙ্ক্ষিত সে মানুষটি, যাকে নিয়ে সে তার রঙিন ভুবন সাজাতে ব্যস্ত, আর মানুষটি তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। রুদ্ধ এক মনে ঘোর লাগা দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা মুচকি হেসে সেদিকে ফিরতে রুদ্ধকে দেখতে পেল। এ যেন এক অন্য রুদ্ধ। সে হালকা কেশে ধ্যানচ্যুত করল রুদ্ধকে। কি ব্যাপার, এই অসময়ে আমার রুমে কি? অনিমার প্রশ্নে হালকা হাসল রুদ্ধ।
যে হাসিটা অনিমার কাছে বেশ প্রিয়। তোমায় দেখতে এলাম ফুলপুরি। এই চন্দ্রের আলোয় আমার প্রেয়সীকে ঠিক কেমন লাগে তা উপভোগ করতে এসেছি। অসভ্য, তাই এই কারণেই তো আপনাকে অসভ্য বলি। তোমার কাছে আমি 1000বার অসভ্য হতে রাজি, যদি তার পারমিশন তুমি দাও। ধ্যাত, আপনার মুখে কিছুই আটকা না একদম। আপনাকে যে বিয়ে করবে সে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে, তাই? তা আমায় কে বিয়ে করবে জানো? কে? হালকা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো অনিমা। তুমি, মিস অনিমা মেহরুবা। উফ, সরি, মিসেস অনিমা রুদ্ধ সাহারিয়ার। রুদ্ধের এমন কথায় বেশ লজ্জা পেয়ে অপর দিকে তাকিয়ে রইল সে। অনুভব করছে রুদ্ধকে। হঠাৎ অনিমার গা ঘেঁষে দাঁড়ালো রুদ্ধ। হালকা কেঁপে উঠল সে। তারপরে অনিমার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি জানো, প্রত্যেক দিনের শুরুতে তোমায় মনে মনে ভেবে দিনটাকে আলোকিত করি। প্রত্যেক বিকেলে তোমাকে গোধূলি আকাশে মনের মতন করে সাজাই। প্রত্যেক সন্ধ্যায় শুকতারার মতো করে আমার পাশে তোমাকে সাথে করে রাখি। প্রত্যেক রাতে তোমায় ভেবে আমার স্বপ্ন রঙিন বানাই। এভাবে আমার এক একটা দিন সম্পূর্ণ হয়, যার শুরুতে থাকো তুমি আর শেষেও থাকো তুমি, শুধুই তুমিটা। তাই সবটা সময়ই তোমায় ভেবে আমি ভালো থাকি, বুঝলে মিস অনিমা মেহরুবা? মাই সুইট ফুলপরি। রুদ্ধের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমা। প্রতিদিনই এমন করে, তবে আজ যেন সে অন্য রুদ্ধকে দেখছে। কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ এমন রোমান্টিক মুডে মিস্টার রুদ্ধ সাহারিয়ার ওরফে মিস্টার অসভ্য, তোমায় দেখলে প্রতিটা মুহূর্তে রোমান্টিকতা ছেয়ে ধরে আমায়। তাই তো নিত্য নতুন আঁকার মতোই আবারও ফিরে এলাম সেই একটি মুডে। বলে চোখ টিপ মারল রুদ্ধ। একদমই না, বলেই ধরে পালালো অনিমা। অনিমার এমন বাচ্চামো দেখে হেসে ফেলল রুদ্ধ। পাখির ঘানে নিদ্রাভঙ্গ হলো রুদ্ধের। গতরাতে বেশ গভীরে ঘুমালেও বেশ ভোরে উঠে গেল আজ সে। শীতের রেশ এখনও রয়ে গেছে গ্রামাঞ্চলগুলোতে। আগের ন্যায় কুয়াশাচ্ছন্ন না হলেও খানিকটা কুয়াশায় ছেয়ে আছে চারপাশটা। গাছে একটা চাদর জড়িয়ে বাইরে বেরিয়ে এলো রুদ্ধ। হাঁটছে বাড়ির সামনের বাগানটাতে। বেশ লাগছে শীতের এই সকালটা তার। খুব সুন্দর লাগছে শিশির জলে মাতোয়ারা এই সবুজাব ঘাসগুলো দেখতে। তবে এসব ভালো লাগা বেশিক্ষণ স্থির রইল না রুদ্ধের মনে। হাজারো চিন্তাভাবনা মস্তিষ্কে ডালপালা মেলে দিয়েছে তার। আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন, যেখানে সবচেয়ে বড় পরীক্ষা হলো তার বাবার স্বপ্ন পূরণ, তার বাবার কাছে আবারও তার পরিবারকে ফিরিয়ে দেওয়া। সেটা করতে পারলে তার মন সান্ত্বনা পাবে আজ। এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকাতেই আপনা আপনি মুখে মুচকি হাসি ফুটে উঠল তার। মনে মনে ভাবতে লাগলো, এত সকালে তোমার উপস্থিতি আমার মেঘাচ্ছন্ন মনটাকে আলোকিত করে দিল। সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমায় আমার মনটাকে ভালো করে দেওয়ার উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে। তোমায় দেখলে আমার মনে জমা হওয়া সব ভয় যেন নিমিষেই ধূলিসাৎ হয়ে নিজেকে নতুন করে শক্ত করার অনুপ্রেরণার জন্ম দেয়। তোমায় দেখলে আমার মনের সমস্ত ভয়, খারাপ লাগা দূর হয়ে যায় ফুলপুরি। আমার মনের একমাত্র ওষুধ তুমি ফুলপুরি। রুদ্ধের তুমি, অনিরুদ্ধ। মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল অনিমার দিকে। ঠিক অনিমার পেছনে অবস্থান নিল সে, যেখান থেকে সে তার প্রেয়সীকে মন প্রাণ দিয়ে অনুভব করতে পারবে। বুকে দুহাত গুজে দিয়ে একদিনে তাকিয়ে রইল তার দিকে। সকাল সকাল পরিচিত মানুষের গায়ের ঘ্রাণ অনুভব করতে পারল অনিমা। প্রতিদিনের ন্যায় আজও সকাল সকাল প্রকৃতি বিলাস করতে উঠেছে সে। গতকালের পর থেকে সে রুদ্ধের থেকে লুকিয়ে বেড়াচ্ছে। আজও সকালের শুরুতেই সে মানুষটির উপস্থিতি তার মনে এক আলাদা শিহরণ বয়ে দিচ্ছে। কেন সেটা সে জানে না, কিন্তু হঠাৎ আজ রুদ্ধের উপস্থিতিতে তার মনের মাঝে যেন এক ঝাঁক লজ্জা পাখি ভিড় করল। গাঢ় হালকা কাত করে আরও চোখে সে দিকে তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল সে। অধরের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার, আর সেটা বুঝতে পেরে রুদ্ধ হালকা হাসল। সে সামান্য এগিয়ে গিয়ে অনিমাকে তার দিকে ঘোরালো। অনিমা এখনও লজ্জা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুদ্র তার প্রেয়সীর থুতনি ধরে অনিমার চোখের দিকে তাকালো। এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে? জানো, তোমায় দেখে মনটা আমার বেশ ভালো হয়ে গেল। অনিমা মাথা নিচু করে জবাব দিল, প্রতিদিনই তো সকাল সকাল উঠি। আপনি তো দেরি করে ওঠেন, তাই তো দেখতে পান না। তা ভালোই, তবে খুব ভোরে ওঠো কেন? চারদিকে তো এখনও শীতের রেশটা থেকে গেছে। অনিমা এবার রুদ্ধের দিকে তাকিয়ে হালকা হাসল। মুচকি হাসি ঠোঁটে বজায় রেখে বলে উঠল, সকালটা উপভোগ করতেই তো উঠি মিস্টার অসভ্য, কারণ এই কুয়াশাচ্ছন্ন সকালটা আমার বেশ প্রিয়। ও আই লাইক ইট, ডু ইউ নো? যার এই কুয়াশাচ্ছন্ন সকালটা প্রিয়, আর সে মানুষটি যে আমারই প্রিয়। রুদ্ধের কথার অর্থ বুঝতে পেরে অনিমার মুখে লজ্জা ভাব ফুটে উঠল। এই মানুষের আর কোনো কাজ নেই, শুধু তাকে লজ্জা দেওয়া ছাড়া।
রুদ্ধ তার প্রেয়সী লজ্জা মিশ্রিত মুখশ্রীর পানে এক নজরে তাকিয়ে রইল। আনমনে বলে উঠল, বসন্তের মনোহর গোধূলি বেলাতে প্রতিটা গাছ শোভায় ভরপুর শত শত ফুলের মেলাতে। বয়ে যায় এ লগ্ন, এসো কাছে প্রিয়া, তোমায় কাছে পেয়ে জুড়াক আমারই হিয়া। কণ্ঠে পড়ে ফুলের মালা, অবিসারে এসো প্রিয়, বসে আছি দুয়ার খুলে আমি তোমার পথ চেয়ে। তোমার নুপুরের ধ্বনি আমি যখনই শুনতে পাই, প্রেমের আবেগে আমি তখনই ডুবে যাই। হে প্রেয়সী, এই অধরের কোণ ঘেঁষে মিষ্টি হাসি, লজ্জায় মিশ্রিত লাবণ্যহীন মুখশ্রী লাগিয়ে দেয়া প্রাণের সারা আমার। আবার কবে দেখব তোমায়, তাই তো এত তারা সারাটি বেলার। রুদ্ধের আমার প্রেমময় ভালোবাসায় ডুবে গেল অনিমা। আবেশে নিজ থেকে জড়িয়ে ধরল রুদ্ধকে। রুদ্ধ প্রথম অবাক হলেও নিজ থেকে জড়িয়ে নিল তার প্রিয়তমাকে। কানে ফিসফিস করে বলে উঠল, আজ সূর্য কোন দিকে উঠল গো ফুলপুরি? কেন? চোখ বন্ধ করে জবাব দিল অনি। এই যে নিজ থেকে আমায় জড়িয়ে ধরলে, তাই বললাম আর কি। হুঁশ ফিরল অনিমার। সে যে কী করে রুদ্ধকে জড়িয়ে ধরল সেটাই বুঝতে পারছে না, কিন্তু যখনই ছাড়তে উদ্যত হলো আর ঠিক তখনই রুদ্ধ শক্ত করে জড়িয়ে নিল তাকে। কি করছেন কি? ছাড়ুন। ধরেছি কি ছেড়ে দিতে? সকাল সকাল এখানে কেউ চলে আসবে আর আমাদেরই খারাপ ভাববে, ভাবলে ভাবুক, এতে আই ডোন্ট কেয়ার। মানে কি এসবের? আপনাকে কি আর এমনিতে অসভ্য ডাকি? তোমার জন্য আমি আজীবনই অসভ্য হয়ে থাকতে চাই। ছাড়ুন না প্লিজ। চুপ করিয়ে দিল অনিমাকে। তারপরে অনিমাকে অবাক করে দিয়ে তার উষ্ণ ওষ্ঠদয় নিজেই আবদ্ধ করে নিল রুদ্ধ। রুদ্ধের এহেন কাজে বেশ অবাকই হলো অনিমা। চোখ জোড়া গোলাকৃতির মতন হয়ে গেল। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে সে কি আদৌ কোনো স্বপ্ন দেখছে নাকি। অবশেষে সেও তার প্রিয়তমের কাছে নিজেকে সঁপে দিল। খানিক পরে ছাড়া পেতেই নিজেকে গুটিয়ে নিল সে। এবার আর থাকতে পারল না অনিমা। দ্রুত সেখান থেকে পালিয়ে চলে গেল সে। তার যাওয়ার দিকে তাকিয়ে হাসি দিল রুদ্ধ। এভাবে তার পালিয়ে যাওয়া দেখে বিড়বিড়িয়ে উঠল সে। পালিয়ে বেড়াবে কোথায় অনুপাখি? ঠিকই তোমায় খুঁজে নেব আমি। সবশেষে ওই দিককার পরিস্থিতি সামলাতে পারলেই বই কি, অতঃপর আপন করে নেব তোমায়, বলে নিজের গন্তব্যে চলে গেল সে। সময় চলছে আপন গতিতে। দেখতে দেখতে ভোর কাটিয়ে রৌদ্রচাপ সকালের সময়টা অনেকটা এগিয়ে গেল। চৌধুরী পরিবারের সকলে বিচিত্রাপুরে এলেও তুরনের মা কলি বেগম আসবে না বলে জানিয়েছে। তার নাকি শরীর খারাপ লাগছে, তাই সে বাড়িতে একাই থাকবে। অবশ্য তুরনের বাবা থাকতে চাইলেও সে তাকে পাঠিয়ে দেয় তরুণদের সাথে। বাড়িতে শুধু সে একাই রয়েছে। এদিকে তুরন বারবার ফারিহার কাছ থেকে তারা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও সে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে তাকে, যাতে সবটাই গোপন থাকে। চৌধুরী বাড়ির সকলে বিচিত্রাপুরে এসে পৌঁছালো খানিক আগেই। শাহরিয়ার প্যালেসে আসতে রুদ্ধ আর রহন তাদের বাড়ির ভিতরে নিয়ে গেল। সকলে নিচে এলো মেহমানদের আপ্যায়ন করতে। অনিমা আর তন্নি বেশ খুশি হলো তারা আসাতে। তারা যে আসবে সেটা অবশ্য রুদ্ধের দাদুই জানতেন, তাই তিনি তাদের অতিথিদের আসতে দিয়েছেন। তবে তারা বাড়ির ভিতরে যাওয়ার আগেই তার দিদুনকে ইশারায় কিছু একটা বোঝালো। রুদ্ধ এসে সকলের সামনে ফারিহাকে জড়িয়ে ধরল। তুরন বেশ রেগে যায় রুদ্ধের কাণ্ডে। এগিয়ে গিয়ে রুদ্ধের কলার চেপে ধরল। ফারিহা তাদের থামিয়ে বলে উঠল, কি করছো তুমি? ওর কলারটা ছাড়ো। এটা নতুন বাড়ি, সো এখানে সিনক্রেট করবে না প্লিজ। তাহলে ও তোমায় জড়িয়ে ধরল কেন? কে হয় সে তোমার? ভাই হয়, আপন রক্তের ভাই সে আমার। একই মায়ের পেটে সন্তান আমরা, বুঝছো এবার? ফারিহার কথা সকলে যেন অবাকের শেষ পর্যায়ে। তুরনের বাবা ফারিহার কাছে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করলেন, তাহলে তোমার বাবা বলেছিল তোমার কোনো ভাই নেই? সে আমার বাবা নয়, আমার মামা আরমান খান। সেখানে অবশ্য কিছু রহস্য আছে যেটা আজই আপনাদের সামনে খোলাসা হবে। রুদ্ধের দাদুই আরমানের খানের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। চিৎকার করে বলে উঠলেন, তুমি আরমান খানের ভাগ্নে, মানে ফারদিনের মেয়ে তুমি? আর রুদ্ধ, তুমি ফারদিনের ছেলে? আসলে দাদুই? কি আসলে? হ্যাঁ, তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। এতদিন তাহলে তোমরা পরিকল্পনা করে এখানে রয়েছো? নিশ্চয়ই তোমাদের ফারদিন পাঠিয়েছে, তাই না? পাঠাতেও পারে, কারণ বেহায়া ছেলে তো বেহায়া হয়। দাদুই, অনেক বলে ফেলেছ। বাবায়ের নামে আর একটাও কথা নয়। যেটা জানো না সেটা নিয়ে বলার অধিকার তোমার নেই। কি বলতে চাচ্ছ রুদ্ধ তুমি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বলে রুদ্ধ ইশারা করলো তার গার্ডসদের। রুদ্ধের গার্ডসরা জাফরিন আলী, কনক ওরফে কলি বেগম আর তার ভাই জাহিদ আলীকে নিয়ে ভেতরে প্রবেশ করল। তাদের পেছনে রুদ্ধের বাবা ফারদিন শাহরিয়ার।
জাহিদ আলীর মেয়ে লিসা আর বিচিত্রাপুরের গণ্যমান্য সকল ব্যক্তি এলেন বাড়ির ভিতরে, সাথে মিডিয়া লোকেরাও। কারণ একজন মন্ত্রী এলেন, সেখানে মিডিয়া থাকবে না, সে কি মানায়? তাই তারাও এলো। ঢাকা শহরের সবচেয়ে নামডাকওয়ালা ব্যক্তির এমন অবস্থা দেখে অবাক হলো মিডিয়ার লোকসহ চৌধুরী ও শাহরিয়ার বাড়ির সকলেই। জাহিদ আলীর মতন বিশিষ্টজনকে রুথের গার্ডস এমন নাজেহাল করে ধরে রেখেছে, সেটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। সকলের ভাবনার মাঝেই অহন গর্জে বলে উঠল, দাদুই, রুদ্ধ কোনো কাঁচা কাজ করে না। আমার বন্ধুকে আমি চিনি। আর কি বলেন, ফারদিন আঙ্কেল বেহায়া? ওকে, তাহলে এখন এমন কিছুর উপস্থিত হবে, সেটার জন্য প্রস্তুত হন। মানে অহন কি বলছি সেসব? আর তোর বড় মামির তো অসুখ, তাহলে সে এখানে কেমনে এলো? সবটা আমি কি বুঝিয়ে বলবি? আই নিড রিয়েলাইজড এভরিথিং। সব কিছুই ক্লিয়ার হবে মামা। আর হাফসা আন্টি, আপনিও আসুন ভেতরে। বলার সাথে সাথেই রুদ্ধের মা আর খান পরিবারের সকলে উপস্থিত হলো শাহরিয়ার প্যালেসে। অহন আবারও বলে উঠল, শুধু এই ক্লিপটা অন করা হোক, আর বড় মামি আসলে কে সেটা না হয় জানতে পারবেন। আর এই জাহিদ আলীর সাথে মামির কিসের সম্পর্ক সেটাই জানুন, তারপরে না হয় সবটা শেষ হবে। বলে রুদ্ধের গার্ডসদের আনা প্রজেক্টরে ভিডিও ক্লিপটি অন করা হলো। সাথে সাথে লিসার করা ভিডিওগ্রাফিটা অন হলো। ভিডিওটা সম্পূর্ণ দেখে সকলে বেশ অবাকই হলো, কারণ সব কিছুর পেছনে জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কনক ওরফে কলি বেগম দায়ী। হ্যাঁ, কলি বেগম যে অনিমার বড় মামি আর চৌধুরী বাড়ির বড় বউ বলে পরিচিত। সেই রুদ্ধের বাবাকে ধর্ষক হিসেবে প্রমাণিত করতে তার ভাই জাহিদ আলীকে সাহায্য করেছিল। আর তারপরে রুদ্ধের বাবার সাথে রুদ্ধের মা হাফসা খানের সম্পর্ক নষ্ট করে নিজের প্রতিশোধ হাসিল করেছে রুদ্ধের বাবার বেস্ট ফ্রেন্ড জাহিদ আলী, যাকে নিজের চেয়েও বিশ্বাস করত ফারদিন শাহরিয়ার। কারণ সে হাফসা খানকে কলেজে থাকাকালীন সময় থেকে পছন্দ করত, আর সেটা রুদ্ধের মা হাফসা খানকে বললে রুদ্ধের মা সেটা নাকচ করে দেয়। সেটা প্রতিশোধে পরিণত করেছে জাহিদ আলী। আর অহনের বাবা আর রুদ্ধের বাবাও বেশ ভালো বন্ধুত্ব ছিল। তারা জাহিদ আলীর এসব কথা জেনে যাওয়ায় তাদের অর্থাৎ অহন অনিমার মা বাবাকে হত্যা করতে হাত কাঁপেনি জাফরিন আলী কনক ওরফে কলি বেগমের। আর সে অনিমার বাবা মাকে হত্যা করতেই তো ইনকিয়াত আনাস চৌধুরীকে বিয়ে করেছিল। সবশেষে অনিমার মনে একরাশ ঘৃণার জন্ম নিল কলি বেগমের উপর। সে কখনো কলি বেগমকে ক্ষমা করবে না। হাফসা খানও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ কিছু মানুষের মিথ্যে কথা শুনে সে তার স্বামী সন্তানদের ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছিল। ফারদিন শাহরিয়ার বারবার বলার পরেও সে শত অপমান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ফারিয়াকে নিয়ে অনিমা রুদ্ধের মার কাছে গেল, সাথে রুদ্ধ এগিয়ে গেল তাদের দিকে। অনিমা রুদ্ধের মায়ের কাছে গিয়ে বলল, আন্টি, এবার সকলকে আপন করে নিন। সবই তো শুনলেন, তাহলে নেব মা। সবাইকে এখন যেহেতু ফিরে পেয়েছি, তাহলে আর আপন না করে কি থাকা যায়? রুদ্ধ আর ফারিহাকে জড়িয়ে ধরে ফারদিন শাহরিয়ারের দিকে এক পলক তাকালো। কত বছর পর মানুষটির মুখে হাসি দেখতে পেল সে। অবশেষে সকলে এক হলো শাহরিয়ার পরিবারের। রুদ্ধের দাদুই তার ভুল বুঝতে পেরে নিজের ছেলে বৌমাদের কাছে মাপ চেয়ে নিল। তারাও সবাই মেনে নিল সব কিছু। কিন্তু নিজের স্ত্রীর এমন বিকৃত রূপ দেখে ইনকিয়াত আনাস চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়ল। তুর্জন তার বাবাকে এমন অবস্থা দেখে চিৎকার করে উঠল, বাবা, কি হয়েছে তোমার? ও বাবা, বলো না। তুর্জনের চিৎকারে রুদ্ধ তাদের দিকে এগিয়ে গেল। সে যদিও ডক্টর, তাই কোনো প্রবলেম হলো না। রুদ্ধ তরুণের বাবাকে কোলে নিয়ে সোফাতে বসিয়ে দিয়ে বলল, আঙ্কেল, পাপীদের জন্য নিজেকে কষ্ট পেতে নেই, বরং পাপীরা তাদের পাপের শাস্তি পাবে সেটাই দোয়া করবেন। বাবা, এক্ষুনি পুলিশকে ফোন করে ওদের অ্যারেস্ট করতে বলো। হ্যাঁ আঙ্কেল, ওদের ফাঁসি হবে নির্বিচারে অহনের বাবা মাকে খুন করার অপরাধে। তবে তাই হোক। অতঃপর পুলিশ এসে তাদের নিয়ে চলে গেল, আর শাহরিয়ার প্যালেসে আগের ন্যায় শান্তি ফিরে এলো। কেটে গেল কয়েকদিন। এখন চৌধুরী পরিবার খান পরিবার বিচিত্রাপুরেই রয়েছে, থাকবে বেশ কয়েকটা দিন, কারণ আগামী সপ্তাহেই রুদ্ধ, অনিমা আর অহন তন্নির বিয়ে একসাথেই। রুদ্ধের বাবা এও ঘোষণা দিয়েছে অহনরা তাদের পরিবারের সাথেই থাকবে। রাতের আকাশটা আজ বেশ উজ্জ্বলতার সাক্ষী হিসেবে রয়েছে। বড় ঢাকনার মতন গোলাকার চন্দ্রটা এই মেঘবিহীন আকাশটাকে বেশ লাগছে, সাথে শত শত তারার মেলা যেন পুরো আকাশটাকে পরিপূর্ণ করেছে। বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশটা উপভোগ করছে রুদ্ধ, সাথে লিসা দাঁড়িয়ে রয়েছে পাশেই। নীরবতা কাটিয়ে রুদ্র বলে উঠল, খারাপ লাগছে ওদের জন্য? রুদ্রের কথা স্ফীত হাসল লিসা। আজ বড্ড মায়াবী লাগছে তাকে। চোখের কোণেও জল চিকচিক করছে। হ্যাঁ, তবে তাদের শাস্তি হওয়ারই প্রয়োজন। যেমন কর্ম করে সে ঠিক তেমনই ফল পায়।
এখন কষ্ট তো হবেই, কাল পরশু ঠিক হয়ে যাবে সব। আজ তোর কারণেই সবটা সম্ভব হয়েছে, না হলে। রুদ্ধ, প্লিজ এসব বলিস না। তুই এখন অন্যের দিকে মন দে। তা কি আর বলতে? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি। লিসা রুদ্ধের দিকে ঘুরে তাকিয়ে ভ্রুযুগল কিঞ্চিত শুরু করে জিজ্ঞেস করলো, কি? তুর্জনকে তুই পছন্দ করিস, তাই না? এতক্ষণ মন খারাপ থাকলেও নিমিষেই লজ্জাভাব ভর করল লিসার মুখে। শত হলেও ভালোবাসার মানুষ তার। রুদ্ধের কথায় হালকা হেসে জবাব দিল সে, ওকে। তুর্জন, এদিকে আয়, আর নিজের বউকে নিয়ে যা। বলে দরজার পাশ থেকে তুর্জনকে এসে লিসার সামনে দাঁড় করিয়ে দিয়ে ছুটে চলে গেল। লিসা অবাক হয়ে গেল রুদ্ধের কাণ্ডে। এসব সে তাহলে প্ল্যানিং করেছে? তাকিয়ে রইল রুদ্ধের যাওয়ার দিকে। এবার চোখ ছোট ছোট করে তুর্জনের দিকে তাকিয়ে দেখল সে। তুর্জন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। কি দেখছো অমন করে? সম্বিত ফিরে এলো তুর্জনের। সেও মুচকে হাসি দিয়ে বলল, তোমাকে দেখলে শতবার হাজারবার দেখতে ইচ্ছে করে যে। 1000 বছর ধরে দেখলেও সেই দেখার তৃষ্ণা কখনোই ফুরাবে না, তাই? অনেক বেশি। কখনো কষ্ট দিবে না তো? ছেড়ে যাবে না তো? হাতটা যখন ধরেছি আর তো ছাড়ছি না। আর কষ্ট সে তো কখনো তোমায় ছুঁতেও পারবে না। তোমায় পেয়েছি সেটাই অনেক। আমার আর কিছু চাওয়া নেই। সারা জীবন হাতটা আঁকড়ে ধরে পাশে থেকো, তাহলেই হবে। কখনো কষ্ট নামক অনুভূতিকে তোমার কিনারাও আসতে দেব না, এই যে প্রমিস করলাম। হাসি পেল লিসার তুর্জনের কথায়। সে মাথা নিচু করে বলে উঠল, আমারও আর কিছু চাই না, শুধুই তোমায় চাই। তোমার ভালোবাসায় ভরিয়ে দিলেই হবে, আর কিছু না। খুব ভালোবাসি তোমায়। আমিও। অবশেষে তুমি আমার হলে। লিসা দৌড়ে গিয়ে সে শক্ত করে জড়িয়ে ধরল তুর্জনকে। তুর্জনও তার বাহু ধরে তার প্রিয়তমাকে আগলে নিল। শুরু হলো নতুন এক প্রেম। জন্ম নিল একগুচ্ছ অনুভূতি আর ভালোবাসা। বিচিত্রাপুরের বসন্ত যেন নতুন রূপে হাজির হয়েছে গ্রামবাসীর মাঝে। সাথে শাহরিয়ার পরিবারে বিয়ের আমেজ এসেছে নতুন করে। গ্রাম্য জমিদার আফা শাহরিয়ারের প্রথম নাতির বিয়ে বলে কথা। কিন্তু এরই মাঝে শাহরিয়ার প্যালেসে খবর এলো জাহিদ আলী ও জাফরিন আলী কনক ওরফে কলি বেগমের ফাঁসির রায় হয়েছে। সকাল সকাল খবরটা শোনা কান্নায় ভেঙে পড়ল লিসা। সে কখনো ভাবেনি তার বাবা আর ফুপির এমন দশা তাকে দেখতে হবে। কিন্তু এটা যে ভাগ্যের নির্মম পরিহাস, তাই মনকে শক্ত করে গুটিয়ে নিল নিজেকে। তাকে যে শক্ত হতে হবে, আর অপরাধীরা শাস্তি না পেলে আগের চেয়ে ভয়ানক হতেও সময় নেবে না। তার ভাবনার মাঝে ছেদ পড়ল তুরন আর ফারিহার আগমনে। তুরনের চোখেও পানি, কারণ তার মাও যে আজ ফাঁসির আসামি। কান্না করছিস লিসু? তুরনের প্রশ্নোত্তরে অন্যদিকে মুখ ঘোরাল সে। নিজের চোখের জল মুছতে ব্যতিব্যস্ত হলো। চোখ মুছে আবারও তাদের দিকে ফিরে উত্তরটা দিল, না ভাইয়া, নিজেকে শক্ত করছি। অপরাধীদের শাস্তি পেতে হবে না, তাতে কি আর কান্না করলে চলে তুই বল? ফারিহা এগিয়ে গিয়ে লিসার থুতনি ধরে বলল, সেটা না বুঝলাম, কিন্তু তোমার চোখ যে অন্য কথা বলছে। হ্যাঁ, সেটাও স্বাভাবিক। হালকা কাঁদছিলাম তাদের জন্য, কিন্তু আর কাঁদবো না, কখনোও না। আচ্ছা বেশ, চলো নাস্তা করবে, নিচে সকলে তোর জন্য অপেক্ষা করছে। কি? রুদ্ধের বিয়ের পরেই তো তোর আর তুর্জনের বিয়ে। তো বিয়ের জন্য নিজেকে রেডি করে নে। বিয়ের কথা শোনা মাত্রই লজ্জায় ঘিরে ধরল লিসাকে। হাজার হলো বিয়ের কথা, যা নিয়ে অনেক স্বপ্ন থাকে। লিসাও তার ব্যতিক্রম নয়। লজ্জায় নিজেকে রাঙিয়ে, তা তোরাও না ভাইয়া, বলে দৌড়ে নিচে চলে গেল সে। নিচে সকলে খাবার টেবিলে অপেক্ষা করছিল লিসার জন্য। ও আসা মাত্রই রুদ্ধের মা বলে উঠল, লিসা মা, তোমার আসতে লেট হলো কেন? আসলে আন্টি, লিসাকে বলতে না দিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে তুরন বলে উঠল, আসলে আন্টি, লিসা রঙিন স্বপ্নে বিভোর, তাই সে রঙিন স্বপ্ন থেকে বের হতে একটু লেট হলো। সকলে সশব্দে হেসে উঠল বেচারি লিসাকে লজ্জা দিয়ে। লিসা আর না পেরে লজ্জা তুর্জনের পাশে যে খালি টেবিল ছিল তাতেই বসে পড়ল। তা দেখে সকলেও এবার খাবারে মন দিল। শাহরিয়ার প্যালেস আজ ভিন্ন রঙে সেজেছে। আফা শাহরিয়ারের বড় নাতি রুদ্ধ শাহরিয়ারের বিয়ে আজ। প্রকৃতিও যেন তাল মিলিয়ে ভিন্ন রূপ ধরা দিয়েছে ধরণীর বুকে। সকাল থেকে অতিথিরা আসতে শুরু করেছে। অনিমাকেও আজ বেশ খুশি খুশি লাগছে। অবশেষে তার বহু প্রতীক্ষার ফল সে পাচ্ছে। বেলা গড়াতেই তার ছোট মামি এসে হাজির তার রুমে, বিয়ের শাড়ি আর প্রসাধনী নিয়ে, সাথে পার্লার থেকে আগত কয়েকজন স্পেশালিস্ট। তাদের নিয়ে রুমে প্রবেশ করলেন আসমা বেগম। অনিমা তখন বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত।
আসমা বেগম অনিমাকে রুমে না পেয়ে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে দেখতে পেলেন সে বারান্দায় রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ তাদের ছোট্ট অনুর বিয়ের দিন। আঁচলে চোখের জল মুছলেন তিনি। অবশেষে আদরের ছোট্ট অনু সুখের দেখা পাচ্ছে। কিরে, বারান্দায় দাঁড়িয়ে থাকবি নাকি? ধ্যান ভাঙল অনিমার। পাশ ফিরে তাকিয়ে দেখল তার ছোট মামি। মুখে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, আজ খুব দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে ছোটো মা। আজ মা থাকলে খুব খুশি হতো, তাই না? মন খারাপ করতে নেই যে। আমাকে কি তুই মা বলে মনে করিস না? মন খারাপ করে বলে উঠল আসমা বেগম। অনিমা এক কদম এগিয়ে এলো আসমা বেগমের দিকে। আলতো করে জড়িয়ে ধরে বলে উঠল, কেন মনে করব না? আমার দ্বিতীয় মা তো তুমিই। তাহলে মন খারাপ না করে ঝটপট রেডি হয়ে নে। কিছুক্ষণ পরেই তো বিয়ের কার্যক্রম শুরু হবে। বিয়ের কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল অনিমার। সে মুচকি হেসে জবাব দিল, বলে এক প্রকার লজ্জায় রুমে চলে এলো। পার্লার স্পেশালিস্টরা ইতিমধ্যে অনিমাকে সাজাতে শুরু করে দিয়েছে। বেশ সুন্দর লাগছে অনিমাকে সবুজের উপর সাদা পাতের লেহেঙ্গায়। এক অভিন্নতায় সাজিয়ে তোলা হয়েছে তার সাজগুলো। বেশ খানিক পরেই সাজানো পর্ব শেষ হলো। এক কথায় অসাধারণ লাগছে অনেকে। আসমা বেগম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। শেষে অস্পষ্ট সুরে বলে উঠল, মাশাআল্লাহ, বেশ লাগছে আমার মেয়েটাকে। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। রুদ্ধও বেশ অবলীলায় স্টেজে বসে আছে কাজী সাহেবের সাথে। অপেক্ষা করছে তার প্রিয়সী আসার। কিন্তু কনে এখনও নামছে না দেখে অনির বড় মামা ইনকিয়াত আনাস ফারিহাকে অনি রুমে পাঠাতে বললেন। এমন সময় কানে এলো কনে আসছে এমন কয়েকটা আওয়াজ। সাথে সাথে সকলে সেদিকে তাকালো। সিঁড়ি বেয়ে নামছে অনিমার সাথে তন্নি আর আসমা বেগম। স্টেজে আসার আগেই হাফসা খান এসে অনিমার ঘাড়ের দিকে হালকা কাজল লাগিয়ে বলে উঠল, মাশাআল্লাহ, বেশ লাগছে আমার বৌমাকে, নজর না লাগে যেন। সাথে সাথে সকলে হেসে উঠল। অনিমাও একবার রুদ্ধের দিকে তাকালো। সবুজ শেরওয়ানি আর সাদা কুটিতে বেশ দেখতে লাগছে। একদিনে রুদ্ধের দিকে তাকিয়ে রইল সে। কিন্তু রুদ্ধের চোখে চোখ হতেই নামিয়ে নিল চোখ জোড়া। রুদ্ধ অনিমার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়িয়ে উঠল, তোমার প্রতিটা রূপই আমার মনে আগুন ধরিয়ে দিতে যথেষ্ট। কখন যে তোমার এমন রূপে দগ্ধ হই নিজেও জানি না। কথাগুলো বিড়বিড় করে বললেও অনিমা ঠিকই কথাগুলো শুনতে পেল। আর সেগুলো শোনা মাত্রই একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে। খানিক পরে কাজে বিয়ে পড়ানো শুরু করলো। রুদ্ধকে কবুল বলতে বলায় সে কোনো জড়তা ছাড়ে 3 বার কবুল বলে দিল। তার এমন কাণ্ডে সকলে বেশ অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো তার দাদুই। তিনি মনে মনে বলতে লাগলেন, দাদু, আমার বউয়ের জন্যই দেখি তর সইছে না। তাই তো বলি, প্রথম দিন থেকে কেন আমার নাতিটা নাত বউয়ের পিছে পিছে ঘুরে। এখন বুঝতে পারলাম আসল কাহিনী। সাবাস বেটা, দাদুর মতন হলি তুই। বিয়ে শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। নিয়ম রীতি অনুসারে অনিমাকে কোলে করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল সে। অবশেষে তাকে রুমে পৌঁছে দিয়ে সকলে বেরিয়ে গেল। এদিকে বেচারা রুদ্ধ রুমে ঢুকতেও পারছে না। কাজিনদের জন্য সাথে ওয়ালেট না থাকায় টাকাও দিতে পারছে না। শেষমেশ অহনের কাছ থেকে ধার নিয়ে তাদের অহন রুদ্ধের কানে কানে ফিসফিস করে বলল, শালা, বিয়ে করতে এসেছিস, টাকা রাখবি না সাথে? আমি কি জানতাম? এর আগে 2-1টা বিয়ে করলে হয়তো জানতাম। হয়েছে, এবার যা। ওইদিকে আমার বোনটা একা একা বসে আছে। সেটাই তো শালাবাবু। যাই, হ্যাঁ, দোয়া করিস যেন বছর ঘুরতে না ঘুরতেই খুশির খবরটা দিতে পারি, বলে অহনকে চোখ টিপ দিয়ে চলে গেল রুদ্ধ। অহন বোকার মতন রুদ্ধে যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাটের উপর ইয়াবর একটা ঘোমটা দিয়ে বসে আছে অনিমা। খুশি আর ভয় দুটোই কাজ করছে আজ তার। একদিকে নিজেকে মানিয়ে নেওয়ার ভয়, আর নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেতে বেশ খুশি লাগছে তার। দরজা খোলার শব্দে নড়েচড়ে বসল সে। রুদ্ধের উপস্থিতি টের পেল। রুদ্ধ একদম এগিয়ে এসে খাটের উপর বসল। অনির দিয়া ঘোমটা তুলে তার দিকে তাকালো। আবেশে অনিমা আখিজোড়া বন্ধ করে নিল। তা দেখে রুদ্ধ বলে উঠল, এভাবে আমায় কত রাঙাবে ফুলপুরি? তোমার রঙে নিজেকে 1000বারই তো রাঙিয়েছি, আর কতবার রাঙাবো বলো তো? অনিমাও চোখ বন্ধ করে জবাব দিল, আপনি যতবার চান ঠিক ততবারই রাঙাবেন নিজেকে ডাক্তার সাহেব। বেশ, জানো, আজ আমি খুবই খুশি। আমার ফুলপুরিকে আমি আপন করে পেয়েছি, একদম নিজের করে। আমিও খুশি ডাক্তার সাহেব আপনাকে পেয়ে। ভয় হয় যদি আপনি আমায় কখনো ভুল বুঝেন। বিশ্বাস রাখতে পারো তোমার ডাক্তার সাহেবের প্রতি। তোমার এই হাত জোড়া ধরেছি ছাড়তে নয়, সারা জীবন এক হয়ে চলার অনুযোগে। কারণ কি জানো? অনিমা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রুদ্ধের দিকে। কারণ তুমি তো রুদ্ধের অনিরুদ্ধ। সারাটা জীবন যেন তোমায় সাথে নিয়ে চলতে পারি, তার জন্যই তোমায় একেবারে আপন করলাম।
এই দুহাত আমার কাছে বিশ্বস্ততার প্রতিরূপ। আমার কাছেও আপনি বিশ্বস্ততার এক অনন্য প্রতিচ্ছবি। তুমি কি জানো ফুলপুরি, তুমিই আমার নেশা, আমার নেশাটাই তুমিময়। রুদ্ধের কথায় মুচকে হাসি দিল অনিমা। সে জানে রুদ্ধ তাকে ঠিক কতটা ভালোবাসে। সে দুহাতে জড়িয়ে ধরল রুদ্ধকে। রুদ্ধ তার প্রেয়সীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তারপরে কপালে আলতো করে নিজের উষ্ণ আদরের ছোঁয়া দিল, যেটাতে মিশে আছে পবিত্রতা। শুরু হোক এভাবে কিছু ভালোবাসা তৃপ্তিতার সাথে।